মেকানিক্স অনার্স তৃতীয় বর্ষের খুবই ইন্টারেস্টিং একটা সাবজেক্ট হচ্ছে মেকানিক্স। তো আজকের এই ক্লাসে আমরা মেকানিক্সের বস্তুর একমাত্রিক গতি বা রৈখিক গতি রিলেটেড যে বিষয় সেই বিষয়ের একটা থিওরিটিক্যাল প্রবলেম নিয়ে আমরা এখানে আলোচনা করব। সো এই প্রবলেমটাকে আমরা একেবারে প্র্যাকটিক্যালি বুঝবো, কিভাবে বিষয়টা কাজ করে সেটাকে ফিল করব এবং কিভাবে সেটাকে সমাধান করা যায়, সেই সকল বিষয় বিস্তারিত আমরা এক্সপ্লেন করব। ঠিক আছে, তো চলুন আমরা কোয়েশ্চনে চলে যাই। তো এখানে কি বলা হয়েছে আগে সেটাকে আমরা একটু ফিল করার চেষ্টা করি। একটি বস্তুকণা এ বিন্দুতে স্থির অবস্থানে আছে। সো একটি বস্তুকণা এ বিন্দুতে স্থির অবস্থায় আছে। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম বিষয়। তো এই হচ্ছে আমাদের এ অবস্থান। সো এই অবস্থানে একটা বস্তুকণা স্থির অবস্থায় আছে। ঠিক আছে, ওকে। ও বিন্দুতে বলের প্রভাবে, সো ওটা কি, ওটা হচ্ছে আমাদের সেন্টার। ঠিক আছে, ওটা হচ্ছে আমাদের সেন্টার মানে কেন্দ্র। ওটা আমাদের কি কেন্দ্র, ওকে, ওটা হচ্ছে আমাদের কেন্দ্র। এই ও বিন্দুতে বলের প্রভাবে বস্তুকণাটি এ ও বরাবর একইভাবে গতিপ্রাপ্ত হয়। তার মানে বস্তুকণাটি এই দিকে আসছে, অর্থাৎ এই এ পয়েন্ট থেকে এই যে কেন্দ্র বা মূল বিন্দু, কেন্দ্র বা মূল বিন্দু এই দিকে বস্তুটা আসছে। এই যে এখানে ডাইরেকশনটা হচ্ছে এক্স্যাক্টলি এই দিকে। ঠিক আছে, ওকে। এর ত্বরণের মান ও বিন্দু হতে দূরত্বের সমানুপাতিক। সো এখানে দূরত্বের সমানুপাতিক বলা হয়েছে। বস্তুকণাটির গতি এবং দোলনকাল বের করতে হবে। তো দেখেন, প্রথম বিষয় হচ্ছে এই প্রবলেমটা সলভ করতে হলে আমাদের তিনটে বিষয় সম্পর্কে একেবারে স্পষ্ট ধারণা থাকতে হবে। সেই বিষয়গুলো কি? একটা হচ্ছে বল কি, তারপর হচ্ছে সরণ কি, এবং একটা হচ্ছে ত্বরণ কি। সো আমরা এই তিনটে বিষয় আগে একটু এক্সপ্লেন করি। তো প্রথম বিষয়টা হচ্ছে সরণ কি। সরণ হচ্ছে একটা নির্দিষ্ট দিকে। সো সরণের ক্ষেত্রে আমাদের যে বিষয়টা একেবারেই মনে রাখতে হবে, তো দেখেন, সরণ সরণের ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তন। নির্দিষ্ট দিকে বস্তুর যে অবস্থানের পরিবর্তন সেইটা হচ্ছে সরণ। ফর এক্সাম্পল, এই হচ্ছে আমাদের একটা জগৎ। সো এই জগতের এখানে একটা বিন্দু, ঠিক আছে, এবং আমরা এই বিন্দুতে যাব। মনে করেন এটা হচ্ছে আমাদের অবস্থান আর এটা হচ্ছে আমাদের একটা বিন্দু পি বিন্দু। সো আমরা এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত যাব। ঠিক আছে, তো যদি এটা একেবারে নির্দিষ্ট দিকে যায়, এই যে দেখেন এ থেকে পি, এই সোজাসুজি গেল নির্দিষ্ট দিকে, মানে একটা সরল রেখা বরাবর যাবে। যদি সরল রেখা বরাবর যায় তখন সেইটাকে আমরা বলি সরণ। তখন সেটাকে আমরা কি বলি? সরণ। এখন যদি সে এই সরল রেখা বরাবর না গিয়ে সে আঁকা বাঁকা পথে যায়, মনে করেন এই দিকে গেল, যাওয়ার পরে এই দিকে গেল, তখন এইটার নাম হচ্ছে দূরত্ব। ঠিক আছে, তখন এটার নাম হচ্ছে দূরত্ব। তো এই হচ্ছে আমাদের প্রাথমিক কনসেপ্ট। সো আমরা আশা করি সরণ জিনিসটা বুঝতে পেরেছি। এখন আসেন আমরা বল, বল না অ্যাকচুয়ালি ব্যাগ। আমরা এখান থেকে কি জানবো? ব্যাগ। সো ব্যাগটা কি? ব্যাগটা হচ্ছে নির্দিষ্ট দিকে বস্তুর যে সরণের পরিবর্তন হয় সেইটা হচ্ছে ব্যাগ। ফর এক্সাম্পল, আমরা আমরা এটাকে এভাবে চিন্তা করি যে বস্তুটা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে এক্স পরিমাণ গেল। ঠিক আছে, তাহলে এই যে এক্স পরিমাণ যে সরণ ঘটলো, এই সরণের যে পরিবর্তন, সেই সরণের পরিবর্তনকে আসলে বেগ বলা হয়। অর্থাৎ নির্দিষ্ট দিকে বস্তুর সরণের পরিবর্তনের হারকে বেগ বলা হয়। এখন দেখেন, এখানে একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে সময়। কাকে মনে রাখতে হবে? সময়কে। দেখেন, পৃথিবীতে যা কিছুই ঘটবে তার টোটাল পরিবর্তনটাই অ্যাকচুয়ালি সময়ের সাপেক্ষে ঘটবে। তো বস্তুটা এই অবস্থানে ছিল, তো এই অবস্থানে যখন বস্তুটা ছিল তখন সে স্থির অবস্থানে ছিল। ঠিক আছে, তার মানে তার এখানে তার সময় হচ্ছে 0। ঠিক আছে, ওকে। আর বস্তুটা যখন পি বিন্দুতে গেল তখন কিন্তু তার সময়ের পরিবর্তন ঘটেছে, কারণ এই এ থেকে পি তে যেতে তার কিন্তু একটা সময় প্রয়োজন হয়েছে। ঠিক আছে, তার মানে এই যে এ থেকে পি বিন্দু পর্যন্ত যে এক্স দূরত্ব, তার মানে এখানে এই এ থেকে পি বিন্দুতে তার যে পরিবর্তনটা ঘটেছে, সরণের যে পরিবর্তনটা ঘটেছে, এই সরণের পরিবর্তনটাকে বলা হয়ে থাকে বেগ। অর্থাৎ পরিবর্তনটা সব সময় সময়ের সাপেক্ষে হয়। সো আমরা বলতে পারি যে ডি ডিটি মানে সময়ের সাপেক্ষে দূরত্বের পরিবর্তন। তার মানে ডিডিটি অফ এক্স,
ডেরিভেটিভ দ্বারা কোনো কিছুর পরিবর্তনের হারকে বোঝানো হয়। তাহলে ডিডিটি অফ এক্স দ্যাট মিনস সময়ের সাপেক্ষে তার দূরত্বের পরিবর্তন, সরণের পরিবর্তন। তাহলে সময়ের সাপেক্ষে বস্তুর যে সরণের পরিবর্তন, এইটা কি বলা হয়? বেগ। সো এই বেগটাকে আমরা লিখতে পারি ডিডিটি অফ এক্স। সো আমরা মনে রাখবো যে জায়গাতে আমরা ডিডিটি অফ এক্স দেখবো, এইটা দ্বারা আমরা আসলে বেগকে বুঝবো। তো বেগ হচ্ছে নির্দিষ্ট দিকে বস্তুর সরণের পরিবর্তনের হার বা সরণের পরিবর্তন, ঠিক আছে? তো পরিবর্তন এক্স এর সাপেক্ষে হবে, সো এটার যে ডেরিভেটিভ হবে সেটি হচ্ছে অ্যাকচুয়ালি বেগ। ওকে, এখন আসেন ত্বরণ। তো ত্বরণ কি? ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তনের হারকেই ত্বরণ বলে। বেগের পরিবর্তনের হার, তার মানে বেগটা কি ছিল? ডিডিটি অফ এক্স। বেগটা কি ছিল? ডিডিটি অফ এক্স। দেখেন বেগটা ছিল আমাদের ডিডিটি অফ এক্স। একটু আমরা লিখি, এই যে ডিডিটি অফ এক্স, এইটাই হচ্ছে আমাদের বেগ। এইটাই হচ্ছে আমাদের কি? বেগ। দেখেন এইটা হচ্ছে আমাদের বেগ, এই যে বেগ। আর এই বেগের যে পরিবর্তনের হার, অর্থাৎ এটাকে যদি আমি সময়ের সাপেক্ষে ডেরিভেটিভ করে ফেলি, অন্তরীকরণ করে ফেলি, তাহলে এই জিনিসটা এরকম হয়ে যাবে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার, ঠিক আছে? এটাকে আপনি d2x বাই dt2 ও বলতে পারেন, মানে দুইবার অন্তরীকরণ। তার মানে হচ্ছে x কে, মানে সরণকে যদি আমরা একবার অন্তরীকরণ করি তাহলে আমরা বেগ পাই, আর বেগকে যদি আমরা আবার অন্তরীকরণ করি তাহলে আমরা ত্বরণ পাই। তাহলে ত্বরণ হচ্ছে নির্দিষ্ট দিকে, বা আমরা যদি সহজভাবে বলি তাহলে যে বেগের যে পরিবর্তনের হার সেটাই হচ্ছে ত্বরণ, এবং সেটা হচ্ছে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার। সো যে জায়গাতেই আমরা এই ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার দেখবো, এইটা দ্বারা আসলে আমরা ত্বরণ বুঝবো, ঠিক আছে? তাহলে ত্বরণ মানে হচ্ছে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার, বেগ মানে হচ্ছে ডিডিটি অফ এক্স, যেখানে এক্সটা হচ্ছে সরণ। এই হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট। এখন আমরা এই জিনিসটাকে একেবারে প্র্যাকটিক্যালি ফিল করার চেষ্টা করব। ওকে, এখন এই যে বলেছে, দেখেন এখানে কি বলেছে, এই অবস্থানে, দেখেন এই অবস্থানে একটা বস্তু স্থির অবস্থানে আছে এবং সেটা কেন্দ্রের দিকে আসছে। মানে বলেছে কি যে এটা এও পথে আসতেছে, তার মানে ওটা হচ্ছে আমাদের কেন্দ্র, তার মানে বস্তুটা এ থেকে কেন্দ্রের দিকে আসতেছে, ঠিক আছে? তারপর আবার বস্তুটা পেছনের দিকে যাবে, তার মানে এখানে যে বস্তু, এই বস্তুটা হচ্ছে আমাদের মানে এই যে একটা জিনিস এখানে ঘটতেছে, এটাকে আমরা বলতে পারি সরল দোলক। সরল দোলক। সো আমরা একটা সরল দোলক নেই। সো আমি খুব সুন্দর আমার মোবাইলের চার্জার দিয়ে আমি একটি সরল দোলক তৈরি করেছি। সো দেখেন এই হচ্ছে আমাদের সরল দোলক। দেখেন এই যে একটু লক্ষ্য করি, এইটা আমরা যদি এটাকে এটার সাথে কম্পেয়ার করি, ফর এক্সাম্পল কম্পেয়ার করি, তো এই হচ্ছে আমাদের সরল দোলক, ঠিক আছে? তো এই হচ্ছে তার এ অবস্থান। একটু লক্ষ্য করেন, এখান থেকে যদি আমি ছেড়ে দেই তাহলে দেখেন এটা এরকম যাবে। একটু লক্ষ্য করেন, কত সুন্দর, কত সুন্দর, ঠিক আছে? এখন এখন দেখেন এটাকে আমি একটু উল্টিয়ে নেই, তাহলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের, দেখেন এই যে এ অবস্থান, তাহলে এই হচ্ছে আমাদের সেন্টার, এই হচ্ছে আমাদের সেন্টার, এটা হচ্ছে ও পয়েন্ট, এই যে ও, এটা হচ্ছে ও। সো এই বিন্দু থেকে আমি ছাড়বো, তাহলে এই যে পয়েন্টটা, এটা হচ্ছে এ পয়েন্ট। সো এটা এখানে কিন্তু আমাদের বস্তুটা, দেখেন এইখানে কিন্তু আমাদের বস্তুটা স্থির অবস্থানে আছে, স্থির অবস্থানে আছে। এখন যখনই আমি বস্তুটাকে ছাড়বো তখন বস্তুটা আগে এতটুকু আসবে, ঠিক আছে? আসার পরে কি বস্তুটা থেমে যাবে? না, বস্তুটা সমান পরিমাণ পেছনের দিকে যাবে, এই যে এ প্রাইম। তারপর আবার বস্তুটা ওতে আসবে, আবার বস্তুটা এতে যাবে। তার মানে এ থেকে আমরা যদি এই যে আমাদের বস্তু এখান থেকে, মানে এ পয়েন্ট থেকে যদি আমরা ছাড়ি তাহলে সেটা আগে ও পয়েন্টে আসবে, তারপর সেটা পেছনের দিকে এ প্রাইম পর্যন্ত যাবে, তারপর আবার এটা ওতে আসবে, তারপর আবার এটা এতে যাবে। তাহলে এই যে এ থেকে ওতে আসলো, মানে এই যে দেখেন, এই যে এখান থেকে এখানে আসলো, তারপর আবার এখানে আসলো, এটা হচ্ছে অর্ধেক দুলন, ঠিক আছে? আবার এতটুকু আসলো, এতটুকু আসলো। তাহলে এই জায়গা থেকে শুরু করে এই জায়গাতে আসতে এবং এই জায়গা থেকে আবার তার আগের অবস্থানে ফিরে যেতে যে সময় লাগে সেইটাই হচ্ছে দুলনকাল। এই যে দুলনকাল, আমরা এই দুলনকালটা বের করব, ঠিক আছে? একটু বুঝতে হবে বিষয়টা। এবং বস্তুকণার গতি বের করতে হবে। বস্তুকণাটা অ্যাকচুয়ালি গতি বলতে এখানে আসলে তার বেগ কেমন, তার ত্বরণ কেমন, এই জিনিসটা, তার সরণটা কেমন, এই জিনিসটা আপনাকে বের করতে হবে। তার মানে দেখেন এই যে আমরা বস্তুটা ছাড়ছি, একটু লক্ষ্য করেন, এই যে আমরা বস্তুটা এখান থেকে ছাড়ছি, বস্তুটা কিন্তু কেন্দ্রের দিকে যাচ্ছে, কেন্দ্রের দিকে যাচ্ছে, এটা কিন্তু কেন্দ্র।
তো বস্তুটা যখন কেন্দ্রের দিকে যাবে তখন এটাকে বলা হয় কেন্দ্রমুখী বল, মানে সে কেন্দ্রের দিকে যাচ্ছে। ঠিক আছে, একটা কেন্দ্রমুখী বল যখন থাকবে, দেখেন দেখেন এই যে দেখেন এই জায়গা থেকে সে কেন্দ্রের দিকে আসতেছে। ঠিক আছে, এই যে কত সুন্দর, দেখেন এই যে কত সুন্দর। সো এই যে এই জায়গা থেকে সে কেন্দ্রের দিকে আসতেছে, এই কেন্দ্রের দিকে আসার কারণে বস্তুটার যে ত্বরণ হবে বা বস্তুটার যে বেগ হবে সেইটা হবে ঋণাত্মক। কেন ঋণাত্মক? দেখেন এইটা হচ্ছে সেটা হচ্ছে ছিটকে যেতে চাচ্ছে, মানে সে তার জায়গা থেকে সরে যেতে চাচ্ছে, বাট এই কেন্দ্রটা এই কেন্দ্রটা বারবার তার দিকে তাকে টেনে নিচ্ছে। দেখেন তার দিকে বারবার তাকে টেনে নিচ্ছে, এই জায়গা থেকে এই জায়গায়, আবার এই জায়গা থেকে সে কিন্তু তার কেন্দ্রের দিকে আসতেছে। তার মানে কেন্দ্রের দিকে যদি যায় তাহলে তার ত্বরণ নেগেটিভ হয়। এটা মনে রাখবেন, কেন্দ্রমুখী যদি হয় তাহলে তার ত্বরণও নেগেটিভ হবে, তার বেগও নেগেটিভ হবে। আর যদি সেটা কেন্দ্রের বাইরে যায়, দেখেন এই জায়গা থেকে যদি আমি ছাড়ি, বস্তুটা কি কখনো ওই দিকে যাবে? যাবে না তো, এটা ভেতরের দিকে আসবে। সো এটা হচ্ছে কেন্দ্রমুখী। কেন্দ্রমুখী যদি হয় তাহলে তার ত্বরণ এবং বেগ নেগেটিভ হয়, এই জিনিসটা মনে রাখবেন। ঠিক আছে, তো এই ছিল আমাদের প্রাথমিক কনসেপ্ট। এখন এটাকে আমরা সলভ করব। তাহলে আমরা প্রশ্নের সাথে এটা একটু মিলাই। তো একটা বস্তু এ অবস্থানে স্থির অবস্থানে আছে, সো এই বিন্দুতে বস্তুটা স্থির অবস্থানে আছে। সো যেহেতু বস্তুটা স্থির, সো এখানে বস্তুর যে বেগ থাকবে, বেগকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ডিডিটি অফ এক্স। এই বেগটা হচ্ছে 0 হবে। সিম্পল কনসেপ্ট, কারণ বস্তুটা এই অবস্থানে স্থির অবস্থানে আছে। ঠিক আছে, ওকে। আর স্থির অবস্থানে যখন থাকবে তখন বস্তুর সময়ও কিন্তু আমাদের 0 হবে, এই জিনিসটা মনে রাখবেন। ওকে, তো ও বিন্দুতে, সো ওটা কি? ওটা হচ্ছে বস্তুর কেন্দ্র। ওটা কি? কেন্দ্র। সো ও বিন্দুতে বলের প্রভাবে বস্তু কণাটি এ ও বরাবর এরূপভাবে গতিপ্রাপ্ত হয় যেন ত্বরণের মান ও বিন্দু হতে তার দূরত্বের সমানুপাতিক হয়। এখন লক্ষ্য করেন, এখানে এই যে এ বিন্দু থেকে আমরা মনে করলাম বস্তুটা একটা নির্দিষ্ট সময় পরে পি বিন্দুতে অবস্থান করে, মানে এ থেকে পিতে আসতে বস্তুটা একটা নির্দিষ্ট পরিমাণ সময় লাগলো। ঠিক আছে, সো আমরা ধরে নিলাম এই যে পি বিন্দুতে বস্তুটা আসলো। লক্ষ্য করেন, এ থেকে কিন্তু বস্তুটা আগে পি বিন্দুতে আসছে, তারপরে না সে ও বিন্দুতে আসছে। সো এ থেকে পি বিন্দুতে যখন বস্তুটা আসলো তখন এই সেন্টার থেকে ওই পি বিন্দুতে বস্তুটার যে দূরত্ব সেটা হচ্ছে এক্স। আমরা এখানে দূরত্ব বলি, সরণ বলি, জিনিসটা একই। ঠিক আছে, এটা মনে রাখবেন। ঠিক আছে, বাট এই দুইটার মধ্যে একটা পার্থক্য আছে। কি পার্থক্য সেটা কিন্তু আমরা বলে দিয়েছি। নির্দিষ্ট দিকে হলে সরণ, অন্যদিকে হলে দূরত্ব, বাট আমরা এখানে দুইটাকে সরণ ধরে নিলাম বা দূরত্ব ধরে নিলাম। সরণ দূরত্ব যাই বলে একই বিষয়, এটা মনে রাখবেন। সো এই যে দেখেন, এই যে আমাদের এক্স পরিমাণ দূরত্ব, অর্থাৎ বস্তুটা যখন পি বিন্দুতে আসলো তখন তার দূরত্ব হচ্ছে এক্স। ঠিক আছে, এই জিনিসটা জাস্ট মনে রাখবেন। তাহলে এইটার গতির সমীকরণ দেখেন, এইটার গতির সমীকরণটা কি হবে? এইটার গতির সমীকরণ, সো গতির সমীকরণটা কি হবে? খুব সুন্দরভাবে বলেছে যে কার সমানুপাতিক, মানে এর যে ত্বরণ, এই ত্বরণের মান দূরত্বের সমানুপাতিক। ত্বরণের মান দূরত্বের সমানুপাতিক। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে ত্বরণ সমানুপাতিক দূরত্ব। মানে কি? মানে হচ্ছে ত্বরণের মান দূরত্বের সমানুপাতিক, এইটাই তো, তাই না? ওকে, এখন দেখেন ত্বরণকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ত্বরণ হচ্ছে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার সমানুপাতিক। আর দূরত্বটা কি ছিল? এই যে দেখেন, একটা টি সময় পরে বস্তুটা এক্স দূরত্বে অবস্থান করতেছে, তার মানে এই যে এক্স দূরত্বে অবস্থান করতেছে, তার মানে এখানে দূরত্ব হচ্ছে এক্স। ঠিক আছে, আর এটাকে আমরা লিখবো ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার। আর এই সমানুপাতিক তুল্যটা চিহ্নটা যখন আমরা তুলে ফেলবো তখন এখানে আমরা একটা সমাকলন ধ্রুবক নিয়ে আসবো। সো এটা হচ্ছে মিউ, ধরে নিলাম এটা হচ্ছে সমাকলন ধ্রুবক, আর এই হচ্ছে এক্স, এবং এখানে চিহ্ন হবে মাইনাস। কেন চিহ্ন মাইনাস? কারণ বস্তুটা হচ্ছে কেন্দ্রমুখী। আমরা একটু আগে বলেছিলাম বস্তু যদি কেন্দ্রমুখী হয় তাহলে তার বেগ, তার ত্বরণ সব সময় ঋণাত্মক হয়। দ্যাটস ওয়াই এখানে ঋণাত্মক চিহ্ন দিতে হবে। তো এই ছিল আমাদের প্রাথমিক কনসেপ্ট বা তার গতির সমীকরণ। এখন এটাকে আমরা একটু দেখি। সো ধরি টি সময় বস্তু কণাটি এক্স দূরত্বে পি বিন্দুতে অবস্থান করে। এখন লক্ষ্য করেন, এই যে পি বিন্দুতে অবস্থান করলো, সো এই যে ওপি, এইটা হচ্ছে এক্স। এখন এই যে ও থেকে যে পি তে আসলো, এই টোটাল মান আমাদেরকে একটা ধরতে হবে। সো আমরা ওপি সমান ধরেছি এক্স, আর এখানে আমরা ধরে নিলাম ও এর সমান এ। এই অংশটা হচ্ছে কত? এ। তাহলে এপি সমান কি হবে?
তাহলে এপি, এপি হচ্ছে টোটাল অংশ, সরি এই অংশটা, এই অংশটা, তাহলে এই অংশটা মান বের করবো টোটাল অংশ থেকে এই অংশকে বাদ দিয়ে, অর্থাৎ ও এ মাইনাস ওপি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, ও এ সমান কত, ও এ সমান হচ্ছে এ, তাহলে এ মাইনাস এক্স, এটা হচ্ছে এপি এর মান, অর্থাৎ এই অংশটার মান হচ্ছে আমাদের এ মাইনাস এক্স। ওকে, সো এই জিনিসটা আমরা আশা করি ক্লিয়ার। সো আমরা লিখবো দূরত্ব সমানুপাতিক, ত্বরণ সমানুপাতিক হচ্ছে দূরত্ব, অর্থাৎ ত্বরণ হচ্ছে তার দূরত্বের সমানুপাতিক, ঠিক আছে। সো ত্বরণ ইকুয়াল টু হচ্ছে মাইনাস মিউ এক্স, অর্থাৎ এখানে মিউটা হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক, আর মাইনাসটা এসেছে কারণ এটা কেন্দ্রমুখী। সো ত্বরণের সূত্র বসানো হয়েছে। এতটুকু পর্যন্ত আশা করি আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি। এখন এই জায়গাটা একটু লক্ষ্য করি, দেখেন এই জায়গাটা আমরা একটু লক্ষ্য করি, এখানে আমরা 2 ddt অফ x গুণ করেছি, 2 ddt অফ x। এখন প্রশ্ন হচ্ছে আমরা কেন এটা গুণ করব এবং এইটা গুণ করলে আমাদের এখানে লাভটাই বাকি। দেখেন আমরা এখানে এমন একটা ফরম্যাট নিয়ে আসতে হবে যেখান থেকে আমরা বেগ বের করতে পারি, ত্বরণ বের করতে পারি, কারণ আমাদের এখানে বলেই দেওয়া হয়েছে যে আমাদেরকে কি করতে হবে, গতি নির্ণয় করতে হবে। সো গতি নির্ণয় করতে হলে তার বেগ দরকার, তার ত্বরণ দরকার। সো আমরা যদি ডিডিটি অফ এক্স গুণ করি তাহলে এইটাকে আমরা খুব সহজে ইন্টিগ্রেশন করে ত্বরণ এবং বেগকে বের করে ফেলতে পারি, মানে আমাদের যে মূল টার্গেট আমরা সেই টার্গেটে কিন্তু পৌঁছাতে পারি, ঠিক আছে। ওকে, তাহলে আমরা উভয় পক্ষে ডিডিটি অফ এক্স গুণ করে দিলাম। সো এখানে আমরা একটু এটাকে দেখে নেব, এটা হচ্ছে আমাদের বেগ, আমরা জানি। সাইড নোট, ইচ্ছা হলে দিবেন না হলে নাই, এটা হচ্ছে x টু দি পাওয়ার n এর সমাকলনের সূত্র। ওকে, এখন একটু লক্ষ্য করি আমরা। আচ্ছা, এখন এই জায়গাটায় আমরা একটু দেখি এইটাকে আমরা কি লিখতে পারি, এইটাকে আমরা কি লিখতে পারি। দেখেন 2 ddt of x d square of x by dt square। সো এই জিনিসটাকে আমি এটাকে একটু সরাই। ওকে, তাহলে এই লাইনটাকে মানে এই অংশটা আমরা একটু লিখি এখানে 2 ddt of x d square x by dt square। এখন দেখেন এই টোটাল অংশকে আমরা লিখতে পারি, এই টোটাল অংশকে আমরা লিখতে পারি ddt of x হোল স্কয়ার, এইরকম লিখতে পারি। দেখেন মানে বেগকে যদি আমরা বর্গ করি সময়ের সাপেক্ষে, মানে বেগের বর্গকে যদি আমরা সময়ের সাপেক্ষে ডেরিভেটিভ করি, বেগের বর্গ ডিডিটি অফ এক্স মানে কি বেগ, সো বেগের বর্গকে যদি আমরা সময়ের সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে আমরা এক্স্যাক্টলি এই মানটা পাই। কিভাবে দেখেন, খুব সুন্দর করে আমরা এটাকে এভাবে লিখতে পারি। দেখেন মনে করেন এটা এক্স, তাহলে এক্স স্কয়ার, সো আমরা যদি এক্স স্কয়ারকে অন্তরীকরণ করি এক্স এর সাপেক্ষে, সরি আগে টি এর সাপেক্ষে চিন্তা করি, তাহলে এক্স স্কয়ারের অন্তরীকরণ হচ্ছে 2x। কিন্তু দেখেন এখানে আমরা এইটাকে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, তার মানে এটা হচ্ছে 2 ddt অফ x। কিন্তু কথা হচ্ছে এটা কি x, সরি আমরা টি এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, সো এটাকে টি না, সো এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে। সো x কে যদি করি তাহলে ddt অফ x, সো এইটাকে যদি আমরা করি, মানে এইটাকে যদি আমরা করি তাহলে এইটা কি বেগ, একটু লক্ষ্য করেন এটা কি বেগ, আর বেগের যে পরিবর্তন সেটা কি ত্বরণ। সো আমরা যদি এটাকে ডেরিভেটিভ করি তাহলে আমরা পেয়ে যাব d স্কয়ার x বাই dt স্কয়ার, হুইচ ইজ আওয়ার এই অংশটা, দেখেন এই অংশটা। সো আমরা যদি এই অংশের পরিবর্তে এই অংশ লিখি তাহলে কি কোনো সমস্যা আছে, না সমস্যা নাই। আচ্ছা, তাহলে ছিল ডান দিকে 2 মিউ x ddt অফ x, এইটা ছিল আমাদের ডান দিকে মান, ঠিক আছে। তো -2u কনস্ট্যান্ট, সো এটা লিখে দিলাম। আর এই যে দেখেন এই অংশটাকে আমরা লিখব, ddt নিচে আছে, সো আমরা এটাকে ddt লিখে দিব। তাহলে x dx এর ইন্টিগ্রেশন হচ্ছে x স্কয়ার বাই 2, সো ডান এখানে জাস্ট ইন্টিগ্রেশন সিম্বলটা দিয়ে দিবেন, ঠিক আছে। ওকে, তাহলে দেখেন এই x স্কয়ার বাই 2 এটাকে যদি আপনি মানে এরকম করে ফেলেন তাহলে এই 2 আর এই 2 কাটা যাবে, এই 2 কাটা যাবে, তাহলে থাকবে আমাদের এখানে মিউ। দেখেন এই যে -2 মিউ থাকলো, আর যখনই আপনি এটাকে সমাকলন করে দিবেন, যখনই আপনি এটাকে সমাকলন করে দিবেন তখনই আপনি এখানে একটা সমাকলন ধ্রুবক পেয়ে যাবেন। আচ্ছা, এখন লক্ষ্য করি আমরা, লক্ষ্য করি এতটুকু পর্যন্ত একেবারে সিম্পল বিষয়। এখন এখানে কি করেছে দেখেন, এখানে আমরা কি করেছি, সো আমাদের এখানে কি ছিল আমরা এর আগে একটু দেখি। এখানে আমাদের কি ছিল, এখানে এই টোটাল অংশের পরিবর্তে আমরা কি লিখেছিলাম,
আমরা লিখেছিলাম d dt of x হোল স্কয়ার, মানে এই অংশটা লিখেছিলাম, একটু দেখাই আপনাদেরকে আমি। দেখেন এই অংশটা আমরা লিখেছিলাম যে d dt of x স্কয়ার, এই অংশটা আমাদের বাম দিকে ছিল, মনে রাখবেন জিনিসটা। ওকে, আর ডান দিকে আমাদের কি ছিল 2 মিউ, আর x dx কে ইন্টিগ্রেশন করে আমরা পেয়েছি x স্কয়ার বাই 2, আর এখানে d dt ছিল, d dt আর কি ছিল আমাদের x স্কয়ার বাই 2। ঠিক আছে, এখন আমরা এটাকে ইন্টিগ্রেশন করব। লক্ষ্য করেন আমাদের বাম দিকে কিন্তু এক্স্যাক্টলি এই অংশ ছিল, আর ডান দিকে আমাদের যা ছিল জাস্ট আমরা এই x dx, অর্থাৎ এই যে এরকম ছিল x ddt of x, এই ddt কে সামনে নিয়ে এসেছি, আর ddt কে সামনে নিয়ে এসেছি, এবং এই যে x dx এটার ইন্টিগ্রেশনটাকে জাস্ট আমরা এখানে বসিয়ে দিয়েছি, তাহলে এটা এরকম হয়ে গেল। ঠিক আছে, এই যে জিনিসটা। ওকে, এখন এটাকে ইন্টিগ্রেশন করে দিব। সো আমরা এখানে ইন্টিগ্রেশন সিম্বলটাকে দিয়ে দিব। সো ইন্টিগ্রেশন সিম্বল দিয়ে যদি আমরা এটাকে ইন্টিগ্রেশন করি, তাহলে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন এই দুইটা কিন্তু একটা আরেকটার বিপরীত। ডিফারেন্সিয়েশনে যে কাজ করা হয়, ইন্টিগ্রেশনে তার ঠিক অপোজিট কাজ করা হয়। সো এই ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনে বাদ যাবে, তার মানে এই অংশটা বাদ, তার মানে এই অংশটা বাদ, আবার এখান থেকে এই অংশটাও বাদ। তাহলে এখানে থাকবে শুধু এই অংশটা, আর এখানে থাকবে -2 মিউ x স্কয়ার বাই 2। সো এটা বাদ দিয়ে দিলে আমরা পেয়ে যাব মিউ x স্কয়ার। আর যখনই আমরা সমাকলন করব তখনই একটা সমাকলন ধ্রুবক লিখতে হবে। এই সিটা হচ্ছে সমাকলন ধ্রুবক, এটা হচ্ছে সমাকলন ধ্রুবক। ঠিক আছে, তো এই জিনিসটা আশা করি ক্লিয়ার। তো আমরা এই সিটা হচ্ছে সমাকলন ধ্রুবক। এখন আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, যখনই আপনি সমাকলন ধ্রুবক পাবেন, আপনার পরবর্তী কাজটাই হচ্ছে ওই সমাকলন ধ্রুবকের মান বের করা। ঠিক আছে, এখন আমাদেরকে কি করতে হবে? এখন আমাদের কিন্তু এই যে সি অর্থাৎ সমাকলন ধ্রুবক, এই সমাকলন ধ্রুবকের মান বের করতে হবে। এখন দেখেন যখন বস্তুটা দেখেন এটা হচ্ছে আমাদের সেন্টার, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নির্দিষ্ট বিন্দু, এটা কি, এটা হচ্ছে নির্দিষ্ট বিন্দু। ঠিক আছে, আচ্ছা, যখন x = a, যখন x = a অর্থাৎ যখন বস্তুটা x = a দূরত্বে অবস্থান করে, তো a দূরত্বে অবস্থান যখন করবে, তো a দূরত্বটা কি, এই যে অংশটা OA সমান কিন্তু a, আর OP সমান হচ্ছে x, টা ছিল আমাদের সরণ, আর এটা হচ্ছে দূরত্ব। ঠিক আছে, ওকে। সো বস্তুটা যখন এই পয়েন্ট থেকে, মানে এই পয়েন্টে যখন ছিল অর্থাৎ এ বিন্দুতে যখন ছিল, তখন বস্তুটা কিন্তু স্থির ছিল, নির্দিষ্ট বিন্দু, এবং এটা হচ্ছে স্থির বিন্দু। তো যেহেতু এই বিন্দুতে বস্তু স্থির ছিল, সো এখানে অবশ্যই বেগ 0 হবে। ঠিক আছে, সো আমরা লিখবো যখন x = a তখন বস্তুটার যে বেগ ddt of x এটা হচ্ছে 0। সো আমরা যদি এখানে 0 বসাই তাহলে এটা 0 হয়ে যাবে, আর এখানে x এর জায়গাতে আমরা a বসিয়ে দেব, তাহলে আমাদের লাইনটা হচ্ছে এরকম। তাহলে c সমান আমরা পেয়ে গেলাম মিউ s স্কয়ার। সো এই c এর জায়গাতে আমরা জাস্ট মিউ s স্কয়ার বসিয়ে দেব। সো যদি বসিয়ে দেই তাহলে আমরা এইরকম একটা সমীকরণ পেয়ে যাব। দেখেন এখানে আমরা c এর জায়গাতে কত বসিয়েছি, মিউ s স্কয়ার। এখন এই দুইটা থেকে আমরা মিউ কমন নিতে পারি। সো যদি কমন নেই তাহলে এটাকে আমরা সুন্দর করে লিখতে পারি s স্কয়ার মাইনাস x স্কয়ার, মানে এইটাকে সামনে এটাকে আমরা পিছনে লিখলাম আর কি, মনে করেন এরকম মিউ s স্কয়ার মাইনাস মিউ x স্কয়ার। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের প্রাথমিক বিষয়। এখন আসেন আমরা সামনে আগাবো। সো এখান থেকে আমরা একটু কমন নেই, তাহলে এই যে কমন নিলাম, কমন নিলে এরকম একটা মান পেয়ে যাব। এখন দেখেন আমাদের উদ্দেশ্য কি, আমরা প্রথমেই বলেছি আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা বেগ নির্ণয় করব এবং আমরা ত্বরণ নির্ণয় করব। ঠিক আছে, আর বলেছে গতির সমীকরণ মানে হচ্ছে যে দূরত্ব ছিল x সমান কি হবে, সেই সমীকরণটি আমাদেরকে বের করতে হবে। সো দেখেন এখন আমরা এখানে যেহেতু এখানে হোল স্কয়ার আছে, সো এখানে আমরা এটাকে বর্গমূল করে দিব। দেখেন এখানে আপনি চাইলে লিখতে পারেন, কি লিখতে পারি, বর্গমূল করে। সো বর্গমূল করলে কিন্তু প্লাস মাইনাস দুইটা মান আসে, সো আমরা এখানে প্লাস মাইনাস দিলাম। বাট পরের লাইনে গিয়ে আমরা লিখবো ddt of x সমান হচ্ছে মাইনাস √মিউ √s স্কয়ার মাইনাস x স্কয়ার। দেখেন বর্গমূল করলে এই সম্পূর্ণটার উপর কিন্তু বর্গমূল হবে, তাই না? ওকে, সো এখানে মাইনাসটা আমরা কেন দিলাম, কারণ বস্তুটা হচ্ছে কেন্দ্রমুখী। বস্তুটা হচ্ছে কেন্দ্রমুখী। ঠিক আছে, সো কোন কেন্দ্রমুখী হলে অবশ্যই
বেগ এবং ত্বরণ মাইনাস হয়, নেগেটিভ হয়, ঋণাত্মক হয়, দ্যাটস ওয়াই এখানে মাইনাস। আমরা আগে এটা বলে এসেছি। ওকে, তাহলে দেখেন আমরা এখানে কি করলাম, আমরা তাহলে এইটাকে জাস্ট এই যে ঋণাত্মকটাকে নিয়ে নিলাম। এখন এখানে দুইটা ডেরিভেটিভ আছে, সরি দুইটা চলক আছে, একটা x আর একটা হচ্ছে t। সো এই যে দেখেন এখানে x, তো এই অংশটাকে আমরা এই x এর নিচে নিয়ে আসব, আর এই dt কে আমরা এই মাইনাস রুট ওভার মিউ এর সাথে ডান দিকে নিয়ে নিব, নিয়ে জাস্ট আমরা সমাকলন করে দিব। তো যদি আমরা এটাকে সমাকলন করি তাহলে কি হবে দেখেন, এই অংশের সমাকলনের সূত্র হচ্ছে এইটা, এই অংশের সমাকলনের সূত্র হচ্ছে এইটা, মাইনাস মিউ আর ইন্টিগ্রেশন অফ ডিটি সমান হচ্ছে টি। দেখেন মাইনাস রুট ওভার মিউ তো আছেই, আর এই ইন্টিগ্রেশন অফ ডিটি সমান হচ্ছে টি। তাহলে মাইনাস মিউ এর সাথে টি গুণ করলে মাইনাস রুট ওভার মিউ টি, আর এই সি ওয়ান হচ্ছে সমাকলন ধ্রুবক। এটা কি, এটা হচ্ছে সমাকলন ধ্রুবক। অর্থাৎ আপনি যখনই সমাকলন করবেন তখনই আপনাকে ধ্রুবক বের করতে হবে, মানে সমাকলন ধ্রুবকটাকে বের করতে হবে, ঠিক আছে। তো এখানে আমরা সমাকলন ধ্রুবক পেয়ে গেলাম। সো এই যে c1, এই c1 এর মান এখন বের করতে হবে। অর্থাৎ যখনই আপনি কোনো সমাকলন ধ্রুবক পাবেন, আপনার কাজই হচ্ছে ওই সমাকলন ধ্রুবকের মান বের করা। সো সমাকলন ধ্রুবক যেহেতু c1, সো আমরা এখান থেকে c1 এর মান বের করব। ওকে, সো এই লাইনটাকে আমরা কি লিখতে পারি দেখেন, এখন এখানে কি কি আছে, এখানে t আছে মানে সময় আছে, এবং x আছে অর্থাৎ সরণ আছে বা দূরত্ব আছে। এই যে সূত্রটা আমি লিখে দিয়েছি, ঠিক আছে। তো এখন এই x এবং t এর মধ্যে যে সম্পর্ক সেইটা একটু আমাদেরকে এখানে দেখতে হবে। তো এইটা আমরা একটু দেখি। তো আমাদের চিত্রটা কেমন ছিল দেখেন, এটা আমাদের O, এটা হচ্ছে A বিন্দু, এটা হচ্ছে আমাদের P বিন্দু, ঠিক আছে। এবং এই অংশটা সমান ছিল আমাদের x, আর এই টোটাল অংশ সমান ছিল আমাদের A। লক্ষ্য করেন, এই হচ্ছে আমাদের চিত্র। এখন দেখেন কি বলেছে, যখন t ইকুয়াল টু 0 তখন x ইকুয়াল টু a। তো আমরা দেখেন এখানে বলেছিলাম যে এখানে x এবং t এই দুইটার মধ্যে আমাদের কিন্তু বিষয়টা নিতে হবে। তাহলে x টা কি, এখানে x টা হচ্ছে সরণ বা দূরত্ব যাই বলেন, ঠিক আছে। আর এই t টা হচ্ছে আমাদের সময়, ঠিক আছে, তো এটা হচ্ছে সময়। এখন দেখেন বস্তুটা যখন এই বিন্দু থেকে, দেখেন এই বিন্দু থেকে যখন এই বিন্দুতে আসে, লক্ষ্য করেন, তো যখন t ইকুয়াল টু 0, যখন সময় 0, তখন আমাদের x ইকুয়াল টু হচ্ছে a। দেখেন এই অংশটা কত, a। তার মানে যখন সময় 0, মানে বস্তুটাকে আমি ছাড়লামই না। দেখেন লক্ষ্য করেন, এই ছিল আমাদের বস্তু, ঠিক আছে। তো এই অবস্থানে যখন ছিল তখন সময় হচ্ছে 0 আর দূরত্ব হচ্ছে a। তার মানে এই যে অংশটা, এই অংশটার দৈর্ঘ্য হচ্ছে a। তো এই অংশ থেকে যখন আমি ছাড়লাম না, তার মানে এখানে সময় 0 এবং তার যে দূরত্ব সেটা হচ্ছে a। সো এই জিনিসটা জাস্ট আমরা এখানে বসিয়ে দিলাম। সো আমরা রিসেন্টলি যে সমীকরণটা পেলাম সেখানে আমরা জাস্ট টি এর, এখানে ছিল কি দেখেন, এখানে আমাদের ছিল রুট ওভার মিউ টি। সো এই টি এর জায়গাতে 0 যদি বসিয়ে দিই তাহলে s এর 0 হয়ে যাবে, x এর জায়গাতে a বসিয়ে দিলে a হয়ে যাবে। তাহলে a বাই a, দ্যাট মিন্স 1। দেখেন 1। ওকে, তাহলে c1 সমান হচ্ছে 0, কারণ সূত্র কি জানি আমরা, cos ইনভার্স 1 সমান হচ্ছে 0। কিভাবে দেখেন, cos ইনভার্স, cos কত ডিগ্রির মান 1, cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে cos ইনভার্স কাটা, তাহলে 0, ঠিক আছে। তাহলে cos ইনভার্স 1 মানে হচ্ছে 0। সো c1 এর মান আমরা পেয়ে গেলাম 0। সো আমরা মাত্র যে সমীকরণটা পেয়েছিলাম, এই যে সমীকরণ দেখেন, এই যে 4 নং সমীকরণ, এই 4 নং সমীকরণে c1 এর মান বসিয়ে দিলে আমরা এতটুকু অংশ পাবো, ঠিক আছে, কারণ c1 এর মান তো 0। ওকে, তো 4 নং এ বসিলে আমরা এতটুকু অংশ পাবো। এখন দেখেন এই লাইনটাকে আমরা এভাবে লিখতে পারি, cos ইনভার্স x বাই a সমান রুট ওভার মিউ টি। এখন এই cos ইনভার্স কে যদি আমরা আর গুণন করে দেই তাহলে লাইনটা কি হবে, x বাই a সমান cos রুট ওভার মিউ টি। এখন এই এটাকে যদি আমরা আর গুণন করে দেই তাহলে a ইকুয়াল টু, মানে x ইকুয়াল টু a cos রুট ওভার মিউ টি, ঠিক আছে। এবং এই যে বের করলাম এইটি হচ্ছে আমাদের গতির সমীকরণ। যে গতি বের করতে বলা হয়েছিল না, কি বের করতে বলা হয়েছিল, গতি। তাহলে এইটি হচ্ছে আমাদের গতির সমীকরণ। দেখেন এইটি হচ্ছে আমাদের গতির সমীকরণ,
এটাই হচ্ছে আমাদের গতির সমীকরণ। এখন লক্ষ্য করি আমরা, আমাদের গতির সমীকরণ বের করা শেষ, কিন্তু এখানে কিছু কথা আছে। গতির সমীকরণ আমরা বের করার পর আপনাকে কিছু লাইন লিখতে হবে, যেগুলো আমি এখানে লিখি নাই, আপনাকে এগুলো লিখতে হবে। দেখেন এই বস্তুটা, এই যে সরল দোলক, দেখেন এটা একটা সরল দোলক, লক্ষ্য করে এইটা একটা সরল দোলক, ঠিক আছে, এটা একটা সরল দোলক। এখন এই সরল দোলকটা যখন এই বিন্দুতে ছিল তখন এটা স্থির অবস্থানে ছিল, তারপর আমি যখন ছেড়ে দিলাম তখন সেটা তার মূল বিন্দুতে আসলো, মানে কেন্দ্রের দিকে আসলো, এসে তার বিপরীত দিকে অর্থাৎ এ প্রাইমের দিকে গেল, এ প্রাইমের দিকে গেল, তারপর আবার সেটা মূল বিন্দুর দিকে আসলো, তারপর আবার সেটা তার আদি অবস্থানের দিকে ফেরত গেল। তার মানে এই যে বস্তু কণাটার গতি, এই বস্তু কণাটা হচ্ছে একটা সরল দোলক গতি। কারণ দেখেন বস্তু কণাটাকে যদি আমি এই যে বস্তু এটাকে ছেড়ে দিলাম, তাহলে দেখেন এটা এরকম দুলতেই থাকবে, দুলতেই থাকবে, ঠিক আছে। তাহলে এই বস্তুটার গতি হচ্ছে সরল দোলক গতি, ঠিক আছে। ওকে, এখন আমরা এই বস্তুর দোলনকাল বের করব, ঠিক আছে। ওকে, তো এই লাইনগুলো এখানে লিখে দিবেন, জানিয়ে না গতির সমীকরণ। এখন আমরা দোলনকাল বের করব। এখন এইটা হচ্ছে আমাদের 3 নং সমীকরণ, 3 নং সমীকরণটা আমরা লিখলাম। এখন দেখেন আমরা যদি আমরা আমরা যদি এটার দোলনকাল বের করতে চাই, তো দোলনকালটা কি? দোলনকালটা হচ্ছে একটা পূর্ণ দোলন সম্পন্ন হতে যে সময় লাগে সেইটা হচ্ছে কি দোলনকাল। অর্থাৎ এই যে আমরা একটা চিত্র এঁকেছিলাম, মনে আছে তো, এটা হচ্ছে সেন্টার, এটা হচ্ছে এ, এইটা আমরা ধরে নিলাম এ প্রাইম। তো এই জায়গা থেকে বস্তুটাকে যখন আমরা ছাড়লাম তখন বস্তুটা কিন্তু এক্স্যাক্টলি এই বরাবর এসে এই জায়গাতে আসলো, আবার এই জায়গা থেকে সে এই জায়গাতে গেল, ঠিক আছে। তার মানে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত, আবার এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসতে তার যে সময় লাগলো সেইটি হচ্ছে দোলনকাল। অর্থাৎ একটা পূর্ণ দোলন সম্পন্ন করতে, এটা হচ্ছে অর্ধ দোলন, এই হচ্ছে আরো অর্ধ দোলন, তার মানে দুইটা মিলে হয়ে গেল পূর্ণ দোলন। তো পূর্ণ দোলন সম্পন্ন করতে তার যে সময় লাগে সেইটাই হচ্ছে দোলনকাল। তার মানে আমাদেরকে দোলনকাল বের করতে হবে। এখন দেখেন বস্তুটা এই এ থেকে ওতে আসতে তার সময় লাগে টি, মানে টি পরিমাণ সময় লাগে, মানে এই এ বিন্দু থেকে ও বিন্দুতে আসতে। প্র্যাকটিক্যালি যদি আমরা চিন্তা করি তাহলে দেখেন এই যে আমার সরল দোলকটা আবার নিয়ে আসলাম, তো এই যে বস্তুটা এখান থেকে এই জায়গাতে আসলে তার টি সময় লাগে, আবার এই জায়গাতে আসতে তার আবার টি লাগলো, আবার এখানে আসলো টি, আবার এখানে আসলো টি, তার মানে কয়টা টি? 4টা টি। তার মানে আমরা এখান থেকে টি এর মান বের করব, তারপর সেটাকে 4 দ্বারা গুণ করে দিলে আমরা এইটার পূর্ণ দোলনটা পেয়ে যাব। আর এই পূর্ণ দোলনের যে সময়টা সেটাই হচ্ছে আমাদের দোলনকাল। তার মানে আমাদেরকে এখান থেকে টি এর মান বের করতে হবে। সো দেখেন যখন বস্তুটা, দেখেন এই যে আমাদের চিত্র, সো এটা হচ্ছে ও, এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ প্রাইম। তাহলে দেখেন যখন বস্তুটা ও বিন্দুতে পৌঁছায়, দেখেন এই জায়গা থেকে কিন্তু বস্তুটা এই দিকে এসে এই জায়গাতে কিন্তু আসবে, এই জায়গাতে যখন আসবে তখন এখানে কিন্তু কোনো দূরত্ব নাই, কারণ এখানে এটা হচ্ছে সেন্টার, সেন্টার এখানে কোনো দূরত্ব নাই, কারণ দূরত্বটা এই জায়গা থেকে কাউন্ট করা হবে। মনে রাখতে হবে যে দূরত্ব বা যাই থাকবে সেই সকল কিছু মূল বিন্দু থেকে হিসাব করতে হবে। তো যেহেতু হিসাবটাই মূল বিন্দু থেকে, এবং আমরা যেহেতু বর্তমানে মূল বিন্দুতে আছি, তাই x = হচ্ছে 0, কারণ মূল বিন্দুতে তার কোনো দূরত্ব থাকে না। যেই জায়গা থেকে যাত্রা শুরু করবে, দেখেন আবারও দেখেন যখন বস্তুটি 0 বিন্দুতে পৌঁছায়, মানে সরি ও বিন্দুতে পৌঁছায়, এই যে ও বিন্দু, তখন তার যে সরণ, তখন তার কিন্তু সরণ নাই। বস্তুটা এই জায়গা থেকে যাত্রা শুরু করে পি বিন্দুতে এসেছিল, যখন পি বিন্দুতে এসেছিল তখন মূল বিন্দু থেকে ওই পি বিন্দুর দূরত্ব ছিল এ, ঠিক আছে। তারপর বস্তুটা যখন পি থেকে ও বিন্দুতে চলে আসলো তখন তার কোনো দূরত্ব রইলো না, কারণ সে মূল বিন্দুতে আছে। মূল বিন্দু থেকে মূল বিন্দুতে তো দূরত্ব 0ই হবে, সিম্পল বিষয়। সো মূল বিন্দুতে তার দূরত্ব হচ্ছে 0। সো আমরা এই সমীকরণে x এর জায়গাতে 0 বসিয়ে দিব, তাহলে আমরা এক্স্যাক্টলি এরকম একটা মান পাবো। সো আমরা লিখতে পারি ddt of x সমান -√μ √a। সো এটাকে আপনি একসাথে লিখতে পারেন -√μa, ঠিক আছে। ওকে, আমরা লিখে দিলাম। ও সরি, এখানে একটু মিস্টেক হয়েছে, এখানে √μa, দেখেন √μ আর √স্কয়ার, দেখেন √স্কয়ার যেহেতু রুট স্কয়ারে কাটা যাবে, থাকবে শুধু a, এই a এর উপর কিন্তু কোনো √ নাই, ঠিক আছে। এখন এই মানটা আমরা 5 নং সমীকরণে বসিয়ে দেব। আমাদের 5 নং সমীকরণটা কি ছিল আমরা একটু দেখি।
আমাদের যে গতির সমীকরণ ছিল, এই যে গতির সমীকরণ, এই গতির সমীকরণটা হচ্ছে 5 নং সমীকরণ। তো এই 5 নং সমীকরণে আমরা মান বসিয়ে দিব, ঠিক আছে। তো x সমান আমাদের কত ছিল 0, x সমান কত ছিল 0। ওকে, তাহলে দেখেন x ইকুয়াল টু আমরা 0 5 নং সমীকরণে বসিয়ে দিব। সো 5 নং সমীকরণে x ইকুয়াল টু 0 বসালে এরকম চলে আসবে। তারপর এখান থেকে আমরা এভাবে লিখলাম। এখন দেখেন, ওকে, তাহলে এটা সমান 0। সো cos কত ডিগ্রির মান 0, cos 90 ডিগ্রি। সো cos π/2, উভয় পক্ষ থেকে cos কে বাদ দিয়ে দিলাম, এই অংশ সমান π/2। সো t সমান হচ্ছে π/2 √μ। এইটা হচ্ছে সময়। দেখেন এইটা হচ্ছে এই অংশটার সময়, এটা হচ্ছে 0, এটা হচ্ছে a, এটা হচ্ছে a'। তার মানে এই বিন্দু থেকে বস্তুটা এই বিন্দুতে আসতে তার যে সময় লেগেছে সেই সময়টা হচ্ছে π/2 √μ, ঠিক আছে। আবার বস্তুটা ও থেকে এইটাতে আসতেও তার এই সেম পরিমাণ সময় লেগেছে, আবার এই এ থেকে ওতে যেতেও তার সেম পরিমাণ সময় লেগেছে, আবার ও থেকে এই এতে যেতেও তার সেম পরিমাণ সময় লেগেছে। তার মানে এখানে কয়টা টি? 4টা টি। তাহলে এটার আনসার হবে 4t, অর্থাৎ 4 × π/2 √μ। দ্যাট মিন্স আমরা এটাকে কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি 2π/√μ। এবং এইটাই হচ্ছে আমাদের দোলনকাল, অর্থাৎ একটা পূর্ণ স্পন্দন সম্পূর্ণ করতে তার এই পরিমাণ সময় লাগবে, ঠিক আছে। ওকে, তাহলে লাইনগুলোকে আমরা একটু লিখতে পারি। দোলনকাল বলতে আমরা বুঝি একটা পূর্ণ দোলনের সময়। সো 4 × এ হতে ও বিন্দুতে পৌঁছাতে যে সময় লাগে তার 4 গুণ লাগবে, ঠিক আছে। তো এই মানটা বসিয়ে দিলাম। সো এই যে বের করলাম, এইটাই হচ্ছে আমাদের পূর্ণ দোলনের সময় এবং এটাই হচ্ছে আমাদের দোলনকাল। তো এই যে কনসেপ্টটা খুবই সহজ এবং খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট ছিল, আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। এরপরেও যদি আপনারা না বুঝেন বা কোনো ডাউটস অথবা কোনো কনফিউশন থাকে, নিঃসংকোচে প্রশ্ন করবেন। ধন্যবাদ সবাইকে।